সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আজ 5ই সেপ্টেম্বর, আজ থেকে ঠিক এক মাস আগে 5 আগস্ট আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে একটি রাজনৈতিক অভ্যুত্থান আমরা লক্ষ্য করতে পেরেছি। সেখানে শেখ হাসিনার আওয়ামী সরকার লীগের পতন হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে কার্যত পালিয়েছেন এবং তিনি এসে ভারতে আশ্রয় নিয়েছেন। আমাদের এই অঞ্চল থেকে, আমাদের এই দেশ থেকে আমরা এই ধরনের নানা ধরনের অভ্যুত্থান আমরা এর আগেও দেখেছি, বাংলাদেশে দেখেছি, পাকিস্তানে দেখেছি, এমনকি শ্রীলঙ্কাতেও দেখেছি। কিন্তু এই গত এক মাসে এই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি, সেই বাংলাদেশটা আমাদের কাছে কতটুকু চেনা। যে বাংলাদেশ বলতে আমরা যে বাংলাদেশকে চিনি, আমরা যে বাংলাদেশকে এতদিন ধরে চিনে এসেছি, সেই বাংলাদেশটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে, এগুলো আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। এবং বাংলাদেশের এই যে অভ্যুত্থান বা রাজনৈতিক পালাবদল, সেটা তাদের নিজস্ব ব্যাপার, তাদের রাষ্ট্রের ব্যাপার। কিন্তু এর সঙ্গে আমরা যারা নিজেদের 19-এর চেতনার মানুষ বলি, আমাদের কাছে বিষয়টা অন্যভাবে আমাদের আলোড়িত করে। কারণ বাংলাদেশ হচ্ছে কি 21-এর চেতনার দেশ। এবং বঙ্গবন্ধুর মূর্তির মাথার উপর যখন হাতুড়িগুলো পড়ছিল, আমার কেন জানি না মনে হচ্ছিল যে 21-এর যে চেতনা আমরা চিনতাম, এতদিন ধরে জানতাম, সেটার উপর যেন একটা কুঠারাঘাত হচ্ছে। আজ এই বিষয়টা নিয়েই, এই যে চেনা বাংলাদেশ, অচেনা বাংলাদেশ, এ নিয়ে আমরা কথা বলবো একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে। তিনি তপোধীর ভট্টাচার্য। তা আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, এবং শুধু একটা তথ্য হিসেবে জানিয়ে রাখি, তপোধীর ভট্টাচার্য বাংলাদেশের সঙ্গে তার একটা নিবিড় যোগাযোগ রয়েছে। সে আমাদের প্রত্যেকেরই রয়েছে। বাংলাদেশ থেকে তার একাধিক বই প্রকাশিত হয়েছে, তিনি একাধিকবার বাংলাদেশ গেছেন। তো সেই তপোধীর ভট্টাচার্যের এই বাংলাদেশটা কতটুকু চেনা লাগছে, কতটুকু চেনা লাগছে স্যার এই বাংলাদেশ? কোনো সন্দেহ নেই অরিজিৎ, এই বাংলাদেশকে আমি চিনি না। সত্যি কথা কি, আমি চিনতে চাইও না। কারণ গত এক মাস, যেটা তুমি বললে 5 আগস্টে শুরু হয়েছিল এবং আজ 5 সেপ্টেম্বর, এই এক মাস এক ধরনের মরণ যন্ত্রণা বোধ করেছি। কথাটা আবেগের প্রাবল্য বলে মনে করো না, কিন্তু দেখো, তুমি আমি বাংলা ভাষায় কথা বলি। আমরা যেখানে কথা বলছি, শিলচর শহরে, তুমি বললে 19শে মে, 19শে মের চেতনা, এই শব্দটা আমাদের এই অঞ্চলে খুব প্রচলিত। আসলে 21-এর চেতনা, এটাই তো আমরা শুনতে অভ্যস্ত ছিলাম বাংলাদেশকে কেন্দ্র করে। সেই 21-এর চেতনা কোথায় ছিল যখন ধূলিসাৎ হয়ে গেল? শুধুমাত্র কোনো বঙ্গবন্ধুর, যে তারা বলেন বঙ্গবন্ধুর ভাস্কর্য, মূর্তি শব্দটায় তাদের তো একটু আপত্তি হয়, ঠিক আছে, ভাস্কর্য হোক আর মূর্তি হোক, এটা তো একটা প্রতীক। সেই প্রতীককে ভেঙে চুরমার করে দেওয়া হলো। কারা করেছে এখন আর অবিদিত নয়, এটা একেবারে দিবালোকের মতো স্পষ্ট। কেন করেছে এটা নিয়ে নানা রকম আলোচনা হতে পারে, বিশ্লেষণ হয়েওছে এবং আগামীতেও হবে। এবং তুমি আমি, আমাদেরও একটা নিজস্ব পর্যালোচনা তো আছেই। এই সব কিছু মিলিয়ে আবার বলছি, না, আমি এই বাংলাদেশকে চিনি না। এটা বাংলাদেশ কিনা, এই ব্যাপারেই আমার এখন দ্বন্দ্ব লাগছে। আচ্ছা, এই যে আপনি তো বাংলাদেশের সঙ্গে আপনার নিবিড় যোগাযোগ ছিল, আপনার প্রচুর বন্ধু বান্ধব রয়েছে বাংলাদেশের। তো এই যে মানে কিরকম আশ্চর্য লাগছে এই জিনিসটা দেখে। আপনার কি মানে কখনো মনে হয়েছে, আপনি যে বাংলাদেশ গেছেন এতবার, বা বাংলাদেশের বন্ধুদের সঙ্গে যে যোগাযোগ হয়েছে, আপনার কি কখনো মনে হয়েছে যে এদের, এই মানুষগুলোর মধ্যেই এরকম একটা ব্যাপার রয়েছে যে এই যে আমরা যেটা 21-এর চেতনা বলছি, সেটার পরিপন্থী একটা ধারণা তাদের মধ্যে গড়ে উঠছে? এই যে প্রশ্নটা তুমি করলে, এটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই জন্যে যে
যে বাংলাদেশের মানুষের সঙ্গে আমরা মেলামেশা করি, তুমিও নিশ্চয় গেছো, আর আমি তো বহুবার গেছি, এবং সত্যিকারের অর্থে আমার আত্মার আত্মীয়রাই ওখানে আছেন। দেখো রিজিত, একটা কথা স্পষ্ট করেই বলি, 1947 সালের 15ই আগস্ট সবাই বলে স্বাধীনতা হয়েছিল। আমি কিন্তু এখনো বলি এবং চিরকালই বলে যাব, যেটা দেশভাগ যতটা হয়েছিল স্বাধীনতা ততটা হয়নি। সে অন্য প্রশ্ন, এটা আরেকদিন আলোচনা করা যাবে। কিন্তু ওই যে দেশ ভাগটা হয়েছিল, এটা কার্যত তো হয়েছিল বাংলা ভাগ, এবং বাঙালিদের মধ্যে মিথ্যা দ্বিজাতি তত্ত্ব একটা বিষক্রিয়ার মতন ছড়িয়ে দিয়ে তারপর ঘটনাটা ঘটল। কিন্তু যে প্রশ্নটা যেটা তোমার ছিল, যে আমি যাদের সঙ্গে মিশেছি, যাদের আমি আত্মার আত্মীয় বললাম, তারা মূলত কবিতা লেখেন, প্রবন্ধ লেখেন, গল্প লেখেন, যেহেতু আমার এই সূত্রেই জড়িত, এবং কিছু কিছু আছেন সংস্কৃতি কর্মী। রাজনীতির লোকদের আমি বড় চিনি না, দু একজনকে ব্যক্তিগতভাবে চেনার সুযোগ ঘটেছিল, ওই পর্যন্তই। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ এই আমাদের বর্ণমালার দুঃখিনী বর্ণমালা, যে আমাদের বাংলা, আমরা 19শে মের মানুষ বলে, লোক বলে, এটা আরও খুব বেশি করে বুঝতে পারি, কিন্তু ওখানেও একটা দুঃখিনী বর্ণমালার ব্যাপার ছিল। সেই বর্ণমালায় যে ঘাত প্রতিঘাত তৈরি হয়েছিল, সেখান থেকে কিন্তু তারা অর্থাৎ কিনা 52 সালের 21শে ফেব্রুয়ারিটা ঘটেছিল বলেই কিন্তু 71 সালের যা ঘটনা ঘটবার মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেটা ঘটেছিল। এবং পৃথিবীতে বোধহয় বাংলাদেশই একমাত্র দেশ যে শুধু এটা মাতৃভাষার উপর ভিত্তি করে একটা দেশ, ঠিক ঠিক এটা গড়ে উঠেছে। এবং সেটা শুধু তাই নয়, সেটা একটা দেশ স্বাধীন হয়েছে ধর্মের ভিত্তিতে। তারপর সেই যে ধর্মতান্ত্রিক একটা দেশ থেকে বেরিয়ে এসে শুধু ভাষার উপর ভিত্তি করে একটা দেশ গড়ে তোলা, এটা একটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, এটা এই অসম্ভবটাই সম্ভব করে তুলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার আরো অসংখ্য যারা সহগামী ছিলেন, তারা যাদের আমরা মুক্তিযোদ্ধা বলি। এবং এদের নেতৃত্ব মৌলানা ভাসানী থেকে আরম্ভ করে, তাজউদ্দিন আহমেদ থেকে আরম্ভ করে, এদের অবদান তো ভোলা যায় না। হ্যাঁ, ইতিহাসের নিয়মে শেখ মুজিবুর রহমান এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যে এটা কল্পনাও করা যায় না। কিন্তু এবার কিছু প্রশ্ন আমাদের সামনে দাঁড়িয়ে যায়, বিশেষ করে যে 1 মাস পূর্তির কথা তুমি বলছো আজ। এরকম ঘটনা কি করে হতে পারল যে বঙ্গবন্ধুর আত্মজা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি রীতিমতো পালিয়ে আত্মরক্ষা করলেন? কারণ তা না হলে কি ঘটতো বলা যায় না কিছুই। কেমন এই অংশটা আমি গেলামই না, যে তিনি চলে গেলেন, এরপরে কি হবে এটা আমার আজকে দেখার বিষয় না, সম্ভবত তোমারও না। তো আমাদের দেখবার বিষয়টা কি, যে আমরা অহংকার করতাম, আমরা স্বপ্ন দেখতাম যে আমরা যে ভাষায় কথা বলি, রাষ্ট্রসংঘে সেই ভাষার একটা রাষ্ট্রের একটা পতাকা আছে, এবং আমরা এই কারণেও গর্ব করতাম যে সেই দেশের জাতীয় সঙ্গীত আর ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা আমাদের বড় আনন্দের বিষয় ছিল। এখন তো তুমি তো আমার চেয়ে অনেক বেশি জানো, কারণ তুমি সংবাদপত্র জগতের মানুষ, যে সেই এটা এই অসামান্য আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাকে জাতীয় সঙ্গীত থেকে বর্জন করার জন্যে, এবং আরও অনেক আলোচনা আছে, করতে গেলে হয়তো সমস্ত রাত পেরিয়ে যাবে। আমি বরং অন্য একটা কথা বলি। দেখো, গত জানুয়ারি মাসে আমি সর্বশেষ বাংলাদেশে গিয়েছি। সেটা গিয়েছিলাম একটা বেশ বড় সড়ো, এর আগেও আমি গেছি এটাতে, একটা সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য আসর বসে, তারা বলে ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল। তো সেইখানে অনেকের সঙ্গে আলোচনা হয়েছে। তখনও সত্যি বলছি, আমি কিন্তু টের পাইনি যে কয়েক মাসের মাথায়, 7 মাসের মাথায় এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। এবার হয়তো সাহিত্যের ছাত্র বলেই আমার মনে হচ্ছে কি জানো, আগস্ট মাসেই সব ঘটনাগুলো ঘটে। 15 আগস্ট ঘটেছিল যে জিনিসটা, শেখ মুজিবের সপরিবারে হত্যা, ওই শেখ হাসিনার শেখ রেহানা বাদ দিয়ে বাকিদের সবাই নির্মমভাবে পৈশাচিকভাবে ঘাতকেরা খুন করেছিল।
আবার আরেকটা আগস্ট আবছায়া 5 তারিখ আমরা দেখলাম আগস্ট মাসে। এবং আমার আগস্ট আবছায়া শব্দটা যে উচ্চারণ করলাম, এরা হল পৃথিবী বিখ্যাত এক জার্মান ঔপন্যাসিক টমাস মানের একটা বই আছে, যেটা বাংলা করলে আগস্ট আবছায়াটাই দাঁড়ায়। তো এই আগস্ট আবছায়ার মধ্যে কি আছে এটা নিয়ে এইখানে আমি কোনো তাত্ত্বিক আলোচনা করতে চাইছি না, বা কোনো আবেগিক আলোচনাও করতে চাইছি না। আমি বরং একটা অন্য কথা বলি। আমি যেহেতু অনেকবার বাংলাদেশে গেছি, বহু জায়গায় গেছি বাংলাদেশের। আমি এই বছরের আগের বছর আমার সহধর্মিনীও সঙ্গে ছিলেন, আরও কয়েকজন বন্ধুবান্ধবও ছিলেন। আমরা সবাই মিলে স্টিমারে ঢাকা থেকে, যে স্টিমারে জীবনানন্দ দাশ যাতায়াত করতেন, এবার জীবনানন্দ দাশের 125তম বছর, তারই বলা যায় বাসস্থান যেখানে আর নেই যদিও, ওই আমরা বরিশালে গিয়েছিলাম। সেই বরিশালে যে কলেজে তিনি ছাত্র ছিলেন, পড়াতেন, সেই বিএন কলেজ, সেই কলেজের চত্বরে বসে একটা জিনিস আমি তোমাকে বলি, এটা নিয়ে আমার সহধর্মিনী, যেহেতু তিনি লেখেন, স্বপ্না ভট্টাচার্য, তিনি একটা বয়ানও লিখেছেন। এটা শুরু হয়েছে এইভাবে, আমার দেশটা বড় সুন্দর না। এটা কিন্তু হুবহু ওইখানে একজন পেয়ারা বিক্রেতা ছিলেন, তিনি বুঝেই যাচ্ছিল স্বাভাবিকভাবেই তিনি ধর্মে মুসলমান। তো আমার স্ত্রী ভালো পেয়ারা এরকম দেখা যায় না, ডাঁসা পেয়ারা, তো ওইখানে কেনার জন্য তার কাছে গেছেন। তখন এই সাধারণ মানুষটি প্রায় ছেঁড়া লুঙ্গি পরা, সাধারণ ফতুয়া পরা প্রৌঢ় মানুষটি এই পেয়ারা তুলে দিয়ে একটা আশ্চর্য কথা বলেছিল, এই হচ্ছে বাংলাদেশ। আমার মনে হয়েছিল আবেগে বিহ্বল হয়ে, হ্যাঁ এটাই জীবনানন্দের বাংলাদেশ। মা, আমার দেশটা খুব সুন্দর না? কোথায় গেল এখন সেই বরিশালের পেয়ারা বিক্রেতা, যারা নিজের দেশকে সুন্দরভাবে, যারা অসুন্দরভাবে ঘাতকের উল্লাসে, শুধু যে তালিবানি উল্লাসে আমি বলবো, যে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ধ্বংস করছে তাই না, যেখানে তো তাদের জাদুঘর ছিল, যেখানে মুক্তিযুদ্ধের সমস্ত কিছু ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, এরা কারা? এরা কিন্তু বাঙালির শত্রু, এরা বাংলাদেশের শত্রু। এই যে আক্রোশ, এই যে ভাস্কর্য ভাঙা বা বঙ্গবন্ধুকে বিলীন করে দেওয়া, এটা কি মানে আপনার কি কখনো মনে হয়, আপনার কি কখনো মনে হয়েছে যে এই যে আক্রোশটা, সেই আক্রোশটাই যেটা শেখ হাসিনার পতনের আগে একটা, যেটা ইমিডিয়েট কারণের একটা, মানে এই আন্দোলনের একটা ইমিডিয়েট কারণ হচ্ছে গিয়ে উনি রাজাকার বলেছিলেন। সেই রাজাকারদের যদি, রাজাকারকে তিনি রাজাকার বলবেন না তো কি বলবেন? রাজাকার শব্দটা খুবই ঘৃণ্য, মানে এবং তিনি একা বলেছেন তা কিন্তু নয়, জানো তো। এই যে 71 থেকে যে আজকের অবধি, এতদিন অবধি, তার মানে এই রাজাকার বা রাজাকারের যে চিন্তা ভাবনা, ওদের যেটা, তাদেরও তো একটা ফিলোসফি রয়েছে। কোনো ফিলোসফি নেই। এটা অন্ধকারের আবার ফিলোসফি কি থাকে বলো তো? যারা মৃত্যু বীজ সব দিকে রোপণ করে, তাদের কি কোনো দর্শন থাকে? সেটাই তো রয়ে গেছে। এবং এখানেই তো সাংঘাতিক, আমি ব্যাপারটাকে এইভাবে বলি, মানে আপনি যখন এটাকে বিশ্লেষণ করেন, সেটা যখন এটাকে একটা ময়না তদন্ত করেন, তখন আপনার কাছে কি উঠে আসে? দেখো না, তাহলে কি সেই যে ধর্মতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ভাষার ভিত্তিতে দেশটা হয়েছিল, সেটা আবার পাল্টে যাচ্ছে, ভাষাটা পাল্টে যাচ্ছে। এটা কিন্তু হঠাৎ করে পাল্টায়নি, অনেক দিন আগেই কিন্তু এর সমস্ত লক্ষণ দেখা গিয়েছিল। দেখো, বাংলাদেশের কিছু কিছু বন্ধু বান্ধব আছেন, আমার মনে পড়ে, এটা বেশ কিছুদিন আগের কথা, আজকের না, 1999 সালের আমি বোধহয় 3 বাংলাদেশে গেছিলাম, তৃতীয়বার গেছিলাম বগুড়ায়। ওরা জীবনানন্দের সেবার শতবর্ষ পালন করছিল, আমি ছিলাম প্রধান অতিথি। তো সেইখানে ঘরোয়া আলোচনায় যারা ওখানে ছিলেন আমাদের বন্ধুদের মধ্যে, তো তার নামটা আর বলছি না, দরকার নেই, তিনি লেখালেখি করেন, এখনও আছেন, তিনি অনেক বয়স্ক হয়ে গেছেন। কথা হচ্ছিল নানা রকম, যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাঙালির যে বাসস্থান, আমাদের এই বরাক উপত্যকা নিয়ে বা আরও অন্য জায়গা নিয়ে
পশ্চিম বাংলায় এবং এবং বাংলাদেশে তো বটেই, বলছেন যে সংখ্যালঘুদের বড় সমস্যা। তিনি বলেছেন দাদা সংখ্যালঘু তো আমরা, দেখুন আমার তো ধর্মে আমি ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু আমরা যে যারা অত্যন্ত রক্ষণশীল ধর্মান্ধ, আমরা যেহেতু প্রকাশ্যে তাদের বিরোধিতা করি, সুতরাং আমাদের জন্য এই শব্দটাই তিনি বলেছিলেন, যে কোনো দিন গজব শব্দটা বলেছিলেন, গজব নেমে আসতে পারে। এর কারণ আমরাই সংখ্যালঘু, হিন্দুরা সংখ্যালঘু নন, হিন্দুদের চেয়ে বেশি সংখ্যালঘু আমরা। অর্থাৎ যারা যুক্তিবাদী, যারা ধর্মান্ধ নয়, যারা ধর্মে হয়তো বিশ্বাস করে, হয়তো কেন বিশ্বাসই করে বলবো, কিন্তু সেটাকে তাদের ব্যক্তিগত জীবনে কোনো বিড়ম্বনা তৈরি করতে দেয় না, বা সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে এর নৈর্থক নেতিবাচক কোনো প্রতিফলন পড়তে দেয় না, তারাই হচ্ছে গিয়ে প্রকৃত। এই কথাটার তাৎপর্য আজকে আমার মনে পড়ছে। 99 সালে মানুষটি আমাকে বলেছিলেন, আমার সেই বন্ধুটি, এখন ওই পেয়ারা বিক্রেতা বা এটা বা এরকম আরও অনেক অনেক চমৎকার কথা আমার মনে পড়ছে, যেগুলো বলতে গেলে মহাভারত, সময় পেলে কোনদিন লিখবো। তো ইতিহাস বাঙালি জাতি হিসেবে, মানে বাংলাদেশের বাঙালি নিয়ে আমি বলছি, নিশ্চয়ই তাদের বাদ দিয়ে তো কোনো বাঙালি জাতির ইতিহাস হতেই পারে না। সেই ইতিহাস প্রচুর গৌরবের ইতিহাস, সেই ইতিহাসের প্রচুর গৌরবের অধ্যায় রয়েছে, কিন্তু আবার একদিক দিয়ে সেই ইতিহাসের মধ্যে অভিশাপও রয়েছে। সেই অভিশাপটা হচ্ছে কি ধর্মের বিভেদটা। এবং এখন আজ এতদিন পর বাংলাদেশের যেটা হলো, সেটা আবার দেখিয়ে দিচ্ছে যে সেই বিভেদটা পুরো মাত্রায় রয়েছে। আমার খুব আশ্চর্য লাগে, আমি কিছুদিন আগেও আমিও বাংলাদেশ গেছি, গত বছর 2 বার গেছি, যে বাংলাদেশকে দেখেছি সব কথার প্রত্যেকের ভাষণের শুরু হচ্ছে 21-এর কথা দিয়ে, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করে কথা শুরু হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে এতটাই ঘৃণা ছিল। এটা কিরকম একটা, দেখো এটার ব্যাপার ছিল কি, আমার মনে হয় জিনিসটাকে অনেক ভালোভাবে আমাদের বিশ্লেষণ করতে হবে। আমাদের অল্প সময়ের মধ্যে আমি হয়তো কিছু সংকেতই দিতে পারি, যেটা আমি ঠিক বলছি তা নাও হতে পারে, আমি আমার মতো করে ভাবি, তো স্বাভাবিক সেটা। দেখো আজকে বাঙালি সত্তায় যারা বিশ্বাস করে তারাই সবচেয়ে বেশি বিপন্ন। কারণ আমি স্পষ্ট করেই বলি আজকে তোমাকে, যেটা আমি বহু জায়গায় আমি আমার বক্তৃতা দিতে বলেছি, আমার বিভিন্ন লেখায় পাবে তুমি। ইদানিং আমার একটা বই বেরিয়েছে দেশ থেকে, বাঙালি জাতিসত্তা নিজেরে হারায়ে খুঁজি নামের দ্বিতীয় অংশটা তো প্রয়োজনই পড়তো না যদি আমি নিজেকে না হারিয়ে ফেলতাম। এখানে নিজে বলতে আমি আমার কথা বলছি না, আমি আমাদের কথা বলছি। কেন হারিয়ে ফেলছি? কারণ আমরা আগে হিন্দু এবং মুসলমান হচ্ছি, আগে বাঙালি হচ্ছি না। কি করে আমরা বাঙালি হতে হয় সেটাও বোধহয় আমাদের জানা নেই। এই জিনিসটা কি পশ্চিমবাংলায় নেই? আমাদের এই অঞ্চলে তো সবচেয়ে বেশি। এইখানে সবাই আগে হিন্দু, এবং সময় যদি থাকে তাহলে অনেক কষ্টে সৃষ্টে বাঙালি, ওইভাবে এটা বাঙালি সত্তা নয়। আমি আমার ওই বইতে আমি স্পষ্টভাবে উচ্চারণ করেছি, বহু জায়গায় এর আগেও আমি লিখেছি, যে প্রকৃত বাঙালি, যে খাঁটি বাঙালি, যে কেবল আমি বলছি তা না। তুমি তো ভুবনমোহন বিদ্যারণ্যের নাম জানো। আজ থেকে 126 বছর আগে তিনি একটা চমৎকার ভাষণ দিয়েছিলেন, যারা সুবীর কর্মশায় তার বইয়ের মধ্যে পুরো রিপ্রিন্ট করেছিলেন। তো সেখানে তিনি চমৎকারভাবে বলেছেন যে আমরা রঙ্গপুরী, তার ভাষায় মানে সাধু ভাষায় বলেছিলেন, যশোরের লোক হই, সিলেটের লোক হই, আমরা ঢাকার লোক হই। আমাদের মনে রাখতে হবে যে আমাদের উচ্চারণগত, ধ্বনিগত, রূপগত তফাৎ থাকতে পারে, কিন্তু আমাদের মূল পরিচয় একটা, আমরা বাঙালি। এবং সেইখানে ভুবনমোহন বিদ্যারণ্যম বোঝাই যাচ্ছে হিন্দু ব্রাহ্মণ, তিনি ওইখানে ধর্মের কথাটা আনেননি। আমাদের 3 পুরুষ আগে পর্যন্ত এই বিষয়টা সম্পর্কে কোনো সংশয় ছিল না, কিন্তু আজকে যখন আমরা প্রযুক্তির দিক দিয়ে এত, বিজ্ঞানের দিক দিয়ে এত উন্নত হচ্ছি, কিন্তু আমাদের মনের ভেতরের অন্ধকার যায় না। এই প্রসঙ্গে আরেকটা বলি, না হলে শেষে আসল কথাটা বলা হবে না। কেন পতন হলো এই আওয়ামী লীগ সরকারের? এর কারণ তারা সম্ভবত এক ধরনের আপোষ করেছিলেন। এই যে সমঝোতা করতে গিয়েছিলেন, ভেবেছিলেন বেশিরভাগ মানুষ ধর্মভীরু, অর্থাৎ তারা বুঝতে পারেননি যে ধর্মভীরুতা কত দূর পর্যন্ত আর কোন জায়গা থেকে ধর্মান্ধতার শুরু। এই দুইয়ের মধ্যে জলবিভাজন রেখা কি তুমি ঠিক তৈরি করতে পারো?
ধর্মের সঙ্গে সামান্য, ধর্মতন্ত্রের সঙ্গে, ধর্ম বলবো না, ধর্মতন্ত্রের সঙ্গে সামান্য আপোষও যদি করো, তাহলে তোমার বাঙালি সত্তা, তোমার জাতিসত্তা দাঁড়াতেই পারবে না, মুখ থুবড়ে পড়বে যেভাবে পড়েছে বাংলাদেশে। সুতরাং তারা মুক্তিযুদ্ধের চেতনা কত বছর আগে ঘটেছিল বলো তো? এখন যারা সবে জন্ম নিয়েছে তারা কি জানে মুক্তিযুদ্ধের? তাদের কাছে পর্যন্ত, হ্যাঁ বাইরে বাইরে তারা চেষ্টা করেননি তা না, আমি দেখেছি নানা রকম কিশোরদের উপযোগী বঙ্গবন্ধুর গল্প, মুক্তিযুদ্ধের গল্প, এগুলো আমি নিজে দেখেছি। ঢাকা 2-3-4 বার তো আমি বইমেলায় গেছি, সেইখানে আছে। কিন্তু থাকলেও বোঝা যাচ্ছে যে মূল্যতন্ত্রের প্রভাব এইখানে সাংঘাতিক বেশি। এবং দেখো একটা কথা আমার মনে পড়ছে, গত বছর বা তার আগের বছর 100 বর্ষ পূর্তি হলো এক বিখ্যাত লেখকের, ওয়ালিউল্লাহ। তার সম্পর্কে একটা বই আমার এ মাসের শেষ দিকে বেরিয়ে যাবে, ওয়ালিউল্লাহ। তিনি লাল সালু বলে একটা বই, বহু পঠিত, আমাদের বিশ্ববিদ্যালয়েও আমরা এটাকে আমরা আমাদের সিলেবাসের মধ্যে রেখেছি। সেইখানে একটা বাক্য আমি তোমার শুধু বলছি ওয়ালিউল্লাহর, যে এখানে টুপি মানে বুঝতেই পারছো, যারা টক্কি যেটাকে বলি আমাদের ভাষায়, সেটা এখানে শস্যের চেয়ে টুপি বেশি। তার মানে শস্যের চেয়ে টুপি বেশি মানে এটা ব্যাখ্যা করে বলতে হবে না। এই জিনিসটা যেটা, এটা তো লেখা হয়েছিল 1948 সালে, কত বছর চলে গেছে। তখন যেটা ওয়ালিউল্লাহ বলেছিলেন এখনো সেটা সত্যি। আসলে কি জানো তো, নানা কারণে আমাদের দেশে বা অন্য জায়গায়, আমি শুধু আমাদের দেশ বলবো না, আমাদের দেশে তো উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানার মতো জায়গাও আছে যেখানে জাতপাতের নামে কত কিছু করা হয় এবং কত নির্ভয়ার গল্প তৈরি হচ্ছে প্রতিনিয়ত। সুতরাং এই আমরা সেই জায়গা না, কিন্তু আমি শুধু বাঙালির নিবাস যেখানে যেখানে, আমি সেই বাঙালি বসতিগুলোর দিকে তাকাচ্ছি। আমি খাঁটি বাঙালির কথা বলেছিলাম, আমি এটা শুধু আমার বিশ্বাস না, আমার অনুভবে অতিশয় সুদৃঢ় যে খাঁটি বাঙালি যদি হতে হয় তোমাকে, তাহলে তোমাকে ধর্মতন্ত্রের নাগপাশ থেকে মুক্ত হতেই হবে। এবং এটা শুধু আপ্তবাক্য করলে হবে না, নিজের ভেতরে সেই লড়াইটা থাকা চাই। কথা হচ্ছে এই লড়াইটা বাংলাদেশে থেমে গেল কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে সপরিবারে হত্যা করলো তারা কারা? হ্যাঁ শুনেছি তাদের নিয়ে নানা রকম কিছু হয়েছে, অনেককে ফাঁসি টাসি দেওয়া হয়েছে, কিন্তু যেখানে যে পরিবেশে, যে বাস্তবে ওই টুপির জন্ম হয় বেশি, অর্থাৎ ধর্মের আগাছা, ধর্মতন্ত্রের আগাছা বেশি হয়, ধর্মতন্ত্র মূল্যতন্ত্র বড় হয়, তাদের আমরা বিজ্ঞানের পথে, যুক্তির পথে না এনে আমরা তাদের ছেড়ে দিলাম যেরকমভাবে, এবং তাদের সঙ্গে আপোষ করলাম রাজনৈতিক কারণে, রাজনৈতিক ফায়দা করার জন্যে। এর জন্যেই আজকে এই দশা হয়েছে। আমি জানি না, কারণ বুক ফেটে যায় ভাবতে, কারণ এই বাংলাদেশে তো আমি যাওয়ার কথা ভাবতেই পারি না, কারণ এটা তো নতুন পাকিস্তান। আমি বলবো এখানে একটা পাকিস্তানিকরণ ঘটেছে, এর একটা তালিবানিকরণ ঘটে গেছে। তোমার মনে পড়ে নিশ্চয়ই, তুমি তো যেহেতু একজন বিখ্যাত সাংবাদিক, তুমি জানো আফগানিস্তানে কি ঘটেছিল। সেই যে তোমার বিখ্যাত কত শতাব্দী আগের বুদ্ধ মূর্তিকে এরা নির্মমভাবে ধ্বংস করেছিল, কারণ ধর্মান্ধতার মতো খারাপ জিনিস এই পৃথিবীতে আর কিছু। এই সভ্যতার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ধর্মান্ধতা। বাঙালির শত্রু, এটা যে কোনো জাতির শত্রু এই ধর্মান্ধতা। প্রকৃতপক্ষে জাতিরাষ্ট্রই গড়ে তুলতে চাও, আর গণতান্ত্রিক ব্যবস্থা সম্পন্ন রাষ্ট্রই যদি গড়ে তুলতে চাও, যেখানে ধর্মতন্ত্রের সঙ্গে আপোষ হবে, যেখানে ধর্মতন্ত্রের সঙ্গে সমঝোতা করে তুমি মানুষকে এগিয়ে যাওয়ার বদলে তাকে পিছিয়ে দেবে, এই রকম বাংলাদেশের ঘটনাই বারবার ঘটতে থাকবে। সব কিছুর পরও স্যার একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে কি আশা। তো বাঙালির যে ইতিহাস, সেই ইতিহাসটা কিন্তু একদম দিনের শেষে কিন্তু ভাষারই ইতিহাস। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, সেটা আমি মনে প্রাণে নিশ্চয়, কোনো সন্দেহ নেই। কারণ পাকিস্তানের কাছ থেকে একটা ধর্মতান্ত্রিক দেশভাগের 47-এ দেশভাগ হয়েছে, তার খুব বেশি দিন পরে তো নয়, বায়ান্নর মধ্যেই তো সূচনা হয়ে গেল অন্যরকম ভাবনা। হ্যাঁ, মোহভঙ্গ শুরু হয়েছে, এবং
সেটা একটা পরিপূর্ণ রূপ পেয়েছে কি 71। 71-এ মুক্তিযুদ্ধ। ফলে এইবার যেটা হয়েছে, এই 5 আগস্ট যেটা হয়েছে, সেটার থেকেও কি আপনি মনে করেন না কখনো যে আবার একটা উত্তরণের সম্ভাবনা আছে, আবার একটা দেখো বাংলাদেশের জন্য? আমি জানি না, দেখো তুমি যে উত্তরণের স্বপ্ন দেখো, আমি নিজেও তো সেই উত্তরণের স্বপ্ন দেখি। একটু অন্য কথা বলি, এটা যদিও বিশদ করব না, সময় হবে না। সেটা হচ্ছে, আমি দেখো উত্তরায়ণ পন্থায় বিশ্বাস করি। আমি যে অবক্ষয়ী আধুনিকতাবাদের নিন্দা আমি আমার বহু বইতে করেছি যুক্তিসহ, এবং আমি আধুনিকোত্তরবাদ বা পোস্ট মডার্নিজমকে আমি এই জন্যেই প্রত্যাখ্যান করি। সেই জন্যে রাখি আমাদের বাঙালিদের যে নিজস্ব চেতনা, আমরা প্রকৃতিমুগ্ধ জাতি, আমরা আমাদের স্বভাবের মধ্যে এমন কিছু আছে যা উত্তরণের স্বপ্ন দেখায়। অতএব তোমার কথা থেকে নিয়ে বলছি, নিশ্চয়ই আশা তো দেখতেই হবে, কারণ নৈরাশ্যের অন্ধকারে যদি নিমজ্জিত হই তাহলে তো বাঁচবার কোনো আশা নেই। তবে এখন যা পরিস্থিতি হয়েছে, এটা নিয়ে আমরা বিশেষ আলোচনা করলাম না, দরকার নেই বলে, কিংবা অন্তত এই আলোচনায় দরকার নেই, পরে হয়তো দরকার হবে। যা জিনিসগুলো ঘটছে সম্পূর্ণতই ওই তালিবানি শক্তি যারা পাকিস্তানের সঙ্গে, এবং এটা নিয়ে অনেক কথা আছে, যখন ভূ রাজনীতির একটা ব্যাপার আছে। মার্কিন যুক্তরাষ্ট্র দখল করতে পারলো না, অর্থাৎ ওই সেন্ট মার্টিন দ্বীপ ইত্যাদি থেকে আরম্ভ করে, এবং চীনের খেলাও আছে, চীন পাকিস্তানের অ্যাক্সিস একটা তৈরি হয়েছে, এই সমস্ত অনেক ঘটনা আছে। কিন্তু আমি এই আলোচনার মধ্যে ইচ্ছে করেই গেলাম না। তো এই রকম একটা পরিস্থিতিতে ধর্মতন্ত্রকে কাজে লাগিয়ে এবং প্রচুর মানি পাওয়ার এনে যে জিনিসটা করেছে, আর যে নৈরাজ্য পন্থা তৈরি করেছে, নৈরাজ্য পন্থা যতক্ষণ পর্যন্ত থাকবে, এনার্কি যতক্ষণ পর্যন্ত থাকবে, গণতন্ত্র দাঁড়াতে পারবে না। আর গণতন্ত্র যদি না দাঁড়ায়, তাহলে ভাষা ভিত্তিক যে রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন অনেক দিন পর্যন্ত, অন্তত 5 আগস্ট দুপুর পর্যন্ত সত্য ছিল বাংলাদেশে, সেটা যেভাবে ভেঙে চুরে গেল, এটার জন্য আমাদের অনেক লড়াই করতে হবে, একটা নতুন মুক্তিযুদ্ধ করতে হবে। এছাড়া এটা আর সম্ভব হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। কবি, প্রাবন্ধিক, এইগুলো পরিচয় আপনার রয়েছে, কিন্তু তার চেয়ে বড় যে পরিচয় সেটা হচ্ছে আপনি একজন শিক্ষক। এবং এই যে গত কিছুদিন ধরে যেটা বাংলাদেশে হচ্ছে, যে শিক্ষকদের কান ধরে উঠবোস করা, অপমান করা, তাদের বাধ্য করছে, ভাবা যায় না, এটা কল্পনা, এটা কোনো সভ্য দুনিয়ায় হতে পারে না। আমি তোমাকে বলেছি না, এর পেছনে যে ধর্মান্ধতা, উগ্র ধর্মান্ধতা, এবার আর একটা নতুন বিশেষণ আমি প্রয়োগ করলাম, যে উগ্রতম ধর্মান্ধতা কাজ করছে। এই ধর্মান্ধতা যদি তুমি মূলোচ্ছেদ করতে না পারো, কিভাবে করবে আমি জানি না, কিন্তু যদি মূলোচ্ছেদ করতে না পারো, তাহলে এই মূল্যবোধের চরম অবক্ষয় বললে কিছুই বলা হয় না, এরা ধ্বংস করে দিচ্ছে। এবং দেখো, নৈরাজ্যও একটা পন্থা, যদি এই পন্থা আমরা কেউ নিতে চাই না, নৈরাজ্য পন্থা কোনো পন্থা হতে পারে না। কিন্তু আজকের নব্য পাকিস্তান বা নব্য তালিবানি যে বাংলাদেশ বলতে আমার এখন লজ্জা হয়, যে দেখলাম এরকম একজন শিক্ষককে এরকম অপমান করা হয়, এরকম অনেক ঘটনা শুনছি। কোন ধর্মে এইরকম না, দেখো, কোরআন আমিও পড়েছি, হাদিস আমিও পড়েছি, এবং বুঝবার চেষ্টা করেছি। অনেক ছাত্র ওরা লিখেছে যে স্যার আমরা ক্ষমা প্রার্থী। এইসব বলে কি হবে? সবাই মিলে সামাজিকভাবে প্রতিরোধ যদি না গড়া যায়, এসব বলার তো কোনো অর্থ নেই। ঘটনা ঘটে গেল, তারপর তুমি বলো না যত খুশি, কি আসে যায়? এই যে স্যার আপনি বললেন, আপনার একজন বন্ধু স্থানীয় একজন বলেছিল যে আমরাই সংখ্যালঘু। এইটা তো একটা বাংলাদেশের, যে বাংলাদেশকে আমরা চিনি বা আমরা চিনতাম, সেই বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়, যে এই যে মুক্তচিন্তার মানুষগুলি এতদিন পরেও সংখ্যালঘু। জানো, তারা অনেকেই এখন আত্মগোপন করে আছে, এবং আমার বুক ফেটে যায় ভাবলে যে এদের কি হয় আমি জানি না। আমি তাদের না ক্ষতি করে ফেলি, এই জন্য তাদের সঙ্গে আমি মোবাইলের মাধ্যমে যোগাযোগ পর্যন্ত করতে পারছি না, কারণ শত্রুপক্ষ সেখানে অত্যন্ত প্রবলভাবে নিশ্চয়ই সজাগ আছে। মুশকিল হচ্ছে, আমরা যারা সাধারণ মানুষ, এখানেই বলো আর বাংলাদেশেই বলো, সজাগ থাকার কথা ছিল, তারা তন্দ্রাগ্রস্ত। আর যাদের আমাদের উচিত ছিল কুণ্ঠাসা করার, তারাই আজকে জেগে আছে সবচেয়ে বেশি। জেগে তো আছে না, দাঁত খিচিয়ে খেচচ্ছে। এবং এই জন্য এখন অনেক লাল কমল, নীল কমলের দরকার। সেই আমাদের বিখ্যাত গল্প, তুমিও ছেলেবেলায় পড়েছো,
যে কে জাগে রে কে জাগে, লাল কমল না নীল কমল। এই লাল কমল এবং নীল কমলের জেগে থাকার অপেক্ষাতেই এখন থাকতে হবে, যতদিন না পর্যন্ত এই অমানিসা শেষ হয়ে ভোর আসে, নতুন ভোর। স্যার, আমরা অনুষ্ঠানটা ঠিক এই নোটে আমরা শেষ করছি, আশার এই নোটে। নিশ্চয়। যে আশাটার নাম হচ্ছে গিয়ে ভাষা, আমাদের বাংলা ভাষা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, স্যারকে অনেক অনেক ধন্যবাদ।